আলাদা আলাদাভাবে হচ্ছে বিশ্ব ইজতেমা। আখিরে মোনাজাত হবে দুবার। টঙ্গীর তুরাগ তীরে চলছে জোর প্রস্তুতি, নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা। মধ্যরাতে এটা ত্যাগ করে চলে যাব। পরের দিন সকাল 7টার সময় অপরপক্ষের লোকজন আসবে। মুরব্বী যেটা ফয়সালা করবে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে। 3 স্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। মুসল্লিরা সহজে ইজতেমা এসে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। চলতি মেয়াদেই জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ, আশা প্রতিমন্ত্রীর। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং। আগেরবারে ভুল এড়াতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। অভিন্ন 54 নদীর পানি বন্টন নিয়ে আন্তরিক ভারত। নয়াদিল্লি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী। মিলেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তার আশ্বাসও। মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে অভিজ্ঞদের কাজের ব্যাপক সম্ভাবনা। দক্ষতা উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতায় আয় বাড়ানো সম্ভব কয়েক গুণ, বলছেন সংশ্লিষ্টরা। এবং সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে বর্ণিল আয়োজন। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে প্রণাম জানাবেন ভক্তরা। টানা 4 দিন 2 পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। মোনাজাত হবে 2 বার। প্রথম দুদিন মাওলানা জোবায়েরপন্থীরা এবং পরের দুদিন মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় 75% শেষ হয়েছে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ সব ধরনের নিরাপত্তা উপকরণের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 3 স্তরের ব্যবস্থা। টঙ্গীর তুরাগ তীর থেকে ফিরে আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। আলাদা আলাদাভাবেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত হবে 2 বার। স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুপক্ষের একাধিক বৈঠকের পর বিশ্ব ইজতেমার তারিখ ঠিক হয় 15 থেকে 18 ফেব্রুয়ারি। প্রথম দুদিন 15 ও 16 ফেব্রুয়ারি মাওলানা জোবায়ের ও পরের দুদিন 17 ও 18 ফেব্রুয়ারি মাওলানা ওয়াসিফুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে 2 পর্বের ইজতেমা। 16 তারিখ রাত 12টার পর প্রথম পর্বের ইজতেমা শেষে মাওলানা জোবায়েরের সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাবেন। আর পরদিন ফজরের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে যোগ দেবেন মাওলানা সাদ কান্দলুফের সমর্থকরা। তবে এ 2 পর্বে আখেরি মোনাজাত কারা পরিচালনা করবেন তা এখনও জানেন না তাবলিগ জামাতের সাথীরা। শনিবারে দোয়া হয়ে যাওয়ার পর মধ্যরাতে 12টার দিকে আমরা সবাই এটা ত্যাগ করে চলে যাব। পরের দিন সকাল 7টার সময় অপরপক্ষের লোকজন আসবে। তার আগে ওনারাও আসবে না, আর আমরাও 12টার পরে থাকবো না। এখনো শুনতে পারিনি যে আখিরি মোনাজাত কে করবে। এটা পরামর্শ এখনো হয়নি, ওলামা ইকরামরা করবো, পরামর্শ করি এটা হবে। যেটাই ফয়সালা হবে মুরব্বীদের কাছ থেকে তো ফয়সালা হবে। এটা আখেরি মোনাজাত যে করবে আমাদের জন্য সেটা ফয়সালা ভালো হবে আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি। নীতি নির্ধারণী পর্যায়ে জটিলতা থেকে গেলেও থেমে নেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জায়গার পুরো মাঠটি জুড়ে চলছে ইজতেমার 53তম আসরের প্রস্তুতির কর্মযজ্ঞ। লজিস্টিক কিছু সাপোর্ট বাকি আছে, ইউটিলিটির কিছু কাজ বাকি আছে, কিন্তু কাজ চলতেছে। গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, ডিপার্টমেন্ট যথেষ্টভাবে আন্তরিকভাবে তারা চেষ্টা করতেছে ইজতেমাকে সাকসেসফুল করার জন্য। 3 স্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব এবং যাতে মুসল্লিরা সহজে ইজতেমা এসে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আগত দেশি বিদেশি মুসল্লিদের ইবাদত নির্বিঘ্ন করতে টয়লেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদে তৈরি করা হচ্ছে 6টি ভাসমান সেতু। চলছে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সবার থেকে চূড়ান্ত করা হয় 129 উপজেলায় নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থীদের। এছাড়া সংরক্ষিত নারী আসনে বাকি 2 প্রার্থীকেও চূড়ান্ত করেছে দল। বিকেল 5টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়।
এতে মনোনয়ন বোর্ডে নেতাদের নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী 18 মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে 129 জন চেয়ারম্যান প্রার্থীকে চূড়ান্ত করেছে দল। এছাড়া অবশিষ্ট থাকা দুটি সংরক্ষিত মহিলা আসনে পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের নাম রোববার বেলা 11টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে ঘোষণা করবেন ওবায়দুল কাদের। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের সহায়তা ও ব্যাহত থাকার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারত সফর শেষে গতকাল বিকেলে ঢাকায় ফিরে ব্রিফিং করেন তিনি। মন্ত্রী বলেন, অভিন্ন 54 নদীর পানি বন্টনের বিষয়ে ভারত আন্তরিক। তিস্তার পানি বন্টন নিয়েও আলোচনা হয়েছে। যে রোহিঙ্গাগুলোকে কিভাবে রিপাট্রিয়েশনটা কত তাড়াতাড়ি হয় তার জন্য আমি সাহায্য চেয়েছি, তারা বের করবে কিভাবে আমাদের সাহায্য করতে। তারা আশ্বাস দিয়েছে, সেইটার উপরে আমি যথেষ্ট আপনার বিশ্বাসী। শুধু তিস্তা না, অনেক নদী তো আমাদের আছে, এই 54টা নদী আমাদের আলোচনায় আছে। আমরা সবগুলোরই আস্তে আস্তে সমাধান করব। আমরা অনেক দূর সমাধান করে ফেলেছি। আমরা সবগুলো নদী যাতে সমাধান হয় সেটা তুলেছি এবং তিস্তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী। সকালের সময়ে আরও থাকছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিভিন্ন উৎসব সামনে রেখে আশাবাদী যশোরের গদখালি ফুল চাষিরা। 60 কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। কাগজে কলমে বহু পরিকল্পনা থাকলেও সরকারের প্রথম 2 মেয়াদে উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। সরকারের চলতি মেয়াদে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর গতি বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রীর আশা, এ মেয়াদেই জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল আর মাতারবাড়ির বিদ্যুৎ। কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। তুলনামূলক কম খরচে টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে গুরুত্ব দেওয়া হয় কয়লার উপর। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জে প্রায় 5000 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের প্রথম মেয়াদেই। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে 30% মতো বিদ্যুৎ আসত সাশ্রয়ী এ জ্বালানি থেকে। কিন্তু সেসব পরিকল্পনা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ আসছে মাত্র 3%, যার যোগান দিচ্ছে 1 যুগেরও বেশি সময় আগে নির্মিত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে গত 10 বছরে আশা জাগানে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র হলো এখনও পর্যন্ত উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে চাহিদা মেটাতে দিন দিন ঝুঁকতে হয়েছে বেশি উৎপাদন ব্যয়ের তেলভিত্তিক বিদ্যুতের দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর থেকেই ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসা শুরু করলে সম্ভব হবে এসব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে নির্ভরতা কমানো। বর্তমানে নির্মাণাধীন কয়লাভিত্তিক 3 বৃহৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পায়রার প্রথম ইউনিট চলতি বছরের আগস্টে উৎপাদনে আসার কথা। তুলনামূলক পিছিয়ে আলোচিত রামপাল ও মাতারবাড়ির কাজ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারের নতুন মেয়াদে গতি আসবে সব প্রকল্পেই। পাশাপাশি পায়রা, মাতারবাড়ি ও মহেশখালী হাবে শুরু হবে আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বড় হাব হবে প্রায় 5 থেকে 6000 মেগাওয়াটের। আমাদের মাতারবাড়িতে সেখানেও 4-5 মেগাওয়াটের একটা হবে। মহেশখালীতে প্রায় 10,000 মেগাওয়াটের একটা হবে। যত দ্রুত আমরা বড় প্রকল্পের কাছে যেতে পারবো আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, তত আমাদের এফোর্ডেবল হবে আমাদের পাওয়ারটা। কাজ চলছে, আশা করছি 2022 সালের মধ্যে আমাদের বড় কিছু প্রকল্প, 3-4টা প্রকল্প চলে আসবে। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কয়লার যদি আমরা ভ্যালু চেইনটা দেখি, তাহলে হচ্ছে প্রথমে সিকিউর করা আমরা কোথা থেকে কিনবো, সেটাকে ট্রান্সপোর্টেশন আনা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এখানে কয়লাটাকে রাখা এবং সেটা ব্যবহার করা। তো এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বটলনেকটা হলো এই কয়লা রাখা। পাশাপাশি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবল তৈরিতেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র শ্রমিক নয়, মালয়েশিয়াতে রয়েছে প্রযুক্তি খাতে
অভিজ্ঞদের কাজের ব্যাপক সম্ভাবনা। মেধাভিত্তিক এই কাজের মাধ্যমে দেশটি থেকে প্রবাসী আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মত এই খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রযুক্তি বিষয়ে আরও দক্ষতা উন্নয়ন। মালয়েশিয়ায় ঘুরে এসে বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। বাংলাদেশ থেকে বিদেশে প্রতি বছর যে কর্মী পাঠানো হয় তার প্রায় শতভাগই শ্রমিক। নির্মাণ খাতে কিংবা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে শ্রমিক হিসেবেই কাজ করেন অধিকাংশ প্রবাসী। অথচ দক্ষ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে দ্বিগুণ করা সম্ভব রেমিটেন্সের পরিমাণ, যেখানে প্রযুক্তি খাতে দক্ষ ব্যক্তিদের জন্য রয়েছে আরও অপার সম্ভাবনা। কাছের দেশ মালয়েশিয়াতেই রয়েছে প্রযুক্তি খাতে কাজ করার ব্যাপক সুযোগ। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে কুয়ালালামপুরের পুত্রাজায়ের পাশ ঘেঁষে গড়ে উঠেছে সাইবার জায়া, যেখানে বিশ্বের প্রায় সব নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রয়োজন বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী, যেখানে বাংলাদেশের প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞদের রয়েছে কাজের অপার সুযোগ। এখানে বিশাল সম্ভাবনা যদি আমরা কোয়ালিটি সম্পন্ন এবং জাস্ট টাইমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি। এখানকার যে বড় বড় জায়ান্টগুলো, টেক জায়ান্টগুলো আছে, টেক জায়ান্টগুলোতে বাংলাদেশিরা খুব গর্বের সাথে কাজ করছে। শুধুমাত্র যে এখানে এমপ্লয়ি হিসেবে কাজ করছে তা কিন্তু না, প্রচুর বাংলাদেশি এখানে স্টার্ট আপ দিয়ে বা আইটি রিলেটেড কোম্পানিতে এখানে ভালো ব্যবসা করছে। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বেশ সুনামের সাথে কাজ করছেন এখানকার বাংলাদেশিরা। ফলে বাংলাদেশের প্রযুক্তি খাতে অভিজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে মালয়েশিয়ায়। যারা ইঞ্জিনিয়ার সেক্টর, সফটওয়্যার ফার্মে আছি, আইটিতে কাজ করি, আমাদের ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স খুবই ভালো এবং তারা চায় যে না বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসুক, বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার আসুক, বাংলাদেশিদের তারা প্রিফার করে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু সুযোগ সুবিধা গভর্নমেন্ট পর্যায়ে এবং ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে আসতে হবে। আজকে যারা ইন্ডিয়া এটাকে দখল করে নিচ্ছে পুরো সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা পসিবল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের দ্বারা। মালয়েশিয়া সহ আশেপাশের অনেক দেশে প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ আছে বলে মনে করেন আইসিটি খাতের এই উদ্যোক্তা। সেক্ষেত্রে আইসিটি বিষয়ে দক্ষ জনবল তৈরিতে মনোযোগী হতে হবে বলেও মত তার। মালয়েশিয়া এবং এই দেশগুলো, ভিয়েতনাম, এই দেশগুলো এখন অনেক অ্যাট্রাক্ট করছে আইসিটি স্কিলড হিউম্যান রিসোর্স। সো আমাদের দেশের যারা মেধাবী তাদের জন্য এটা একটা বড় সুযোগ। এখন কিন্তু আমাদের দেশের নিজেদের জন্যই আমাদের কিন্তু অনেক স্কিলড লেবার দরকার। আমি মনে করি যে দেশে যদি আমরা এখন কাজ করতে পারি আমাদের নিজেদের দক্ষতা দিয়ে, তাহলে কিন্তু আমরা একটা ভালো লক্ষ্যে আমাদের পৌঁছাতে পারবো। বাংলাদেশ থেকে বিশ্বের 165টি দেশে প্রতি বছর গড়ে 6 লাখ কর্মী পাঠানো হয়ে থাকে, যার প্রায় শতভাগই অদক্ষ বা স্বল্পদক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, মালয়েশিয়া। কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে গত ডিসেম্বরে শুরু হয় ড্রেজিং। 242 কোটি টাকার প্রকল্পটি বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। তবে ড্রেজিংয়ের ক্ষেত্রে আগের বারের ভুল এড়ানো না গেলে কর্ণফুলী নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লুসাই পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা কর্ণফুলী নদীকে চট্টগ্রাম বন্দরের প্রাণপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করার কথা এই কর্ণফুলী নদী। সে সাথে কয়েক বছর অন্তর ক্যাপিটাল ড্রেজিংয়েরও প্রয়োজন রয়েছে। কিন্তু আইনি জটিলতার মুখে গত 6 বছর কর্ণফুলী নদীতে কোনো রকম ড্রেজিং করা যায়নি, যে কারণে নদীর বিভিন্ন স্থানে যেমন চরের সৃষ্টি হয়েছে, তেমনি নাব্য সংকটের মুখে বন্দরও ক্রমশ হুমকির মুখে পড়ছিল। যেভাবে চর উঠে গেছে, এটা একটা মারাত্মক হুমকি কর্ণফুলীর জন্য। এটাকে যদি আপনার নব্যতা সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি কর্ণফুলীর শেষ। এই অবস্থায় শুরু হয়েছে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। এ প্রকল্পের আওতায় সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত অন্তত 2.5 কিলোমিটার দীর্ঘ এবং 250 মিটার নদী খনন করা হবে। সে সাথে উত্তোলন করা হবে 43 লাখ ঘনমিটার মাটি। আমাদের মেজর ড্রেজিং ক্যাপিটাল ড্রেজিং হচ্ছে এবং এটা আমাদের কাজ ইতিমধ্যে প্রায় 15 to 16% হয়ে গেছে এবং আগামী মে জুনের মধ্যে 60 to 70% কাজ হয়ে যাবে বলে আমরা আশা করছি। নগরীর সমস্ত পয় আবর্জনা যেমন কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে, তেমনি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিঃসরণ হয় এই নদী দিয়েই। কিন্তু 2013 সালে ড্রেজিংয়ের দায়িত্ব পাওয়া মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। তবে বিগত বছরের ভুল যেমন এবার আর করা না হয় তার তাগিদ নগর বিশেষজ্ঞদের। কর্ণফুলী নদী নিজে একটা রিজার্ভার,
যদি গভীর বেশি হয় প্রচুর পানি ওখানে ধারণ করা যাবে এবং সেটা চট্টগ্রাম শহরের জলাবদ্ধ নিরসনের ক্ষেত্রেও একটা বড় উপকারে আসবে এবং হেল্প করবে। চুক্তির আওতায় চলতি বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হলেও আগামী 3 বছর চলবে 87 কিলোমিটার দীর্ঘ এই নদীর রক্ষণাবেক্ষণের কাজ। এবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ড্রেজিং। একই ভুল যদি আবার করা হয় তাহলে হয়তো বাঁচানো যাবে না বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ এই কর্ণফুলী নদীকে। কারণ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চম তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেবেন ভক্তরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন রিপোর্টার সাতিলা শারমিন ও চট্টগ্রামের জেএম সেন হলে আছেন রিপোর্টার শফিকুল আলম। পূজার খবর জানতে প্রথমেই যাচ্ছি সাতিলার কাছে। সাতিলা, এখন আসলে সরস্বতী পূজার যে দেবীকে আসলে শিক্ষার্থীরা বিদ্যালয়গুলোতে বা বিদ্যাপীঠগুলোতে আসলে সবসময় আরাধনা করা হয়, যে দেবীর সবচেয়ে বেশি বাংলাদেশে, সেই দেবীর আসলে আগমন হয়েছে আবার 1 বছর পরে। এবং তাকে বরণ করে নিতে তার কাছে নিজের মনোবাঞ্ছনা তুলে ধরার জন্য আসলে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে। এবং এখানে আসলে পুরো মণ্ডপটি ঘিরে পুরো যে মাঠটি রয়েছে জগন্নাথ হল খেলার মাঠ, সেইটি জুড়েই কিন্তু আসলে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, যে বিভাগগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু মণ্ডপ তৈরি করেছে। এবং সেই মণ্ডপগুলোতে সকাল থেকেই আসলে প্রস্তুতি কাজ শেষে এখন কিন্তু পূজার কাজগুলো শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পুরোহিতরা চলে এসেছেন এবং তারা কিন্তু আসলে যে বিদ্যার দেবীকে যে আরাধনা করা, তারা কিন্তু সেই বিদ্যার দেবীকে নানা উপাচারে নানা আয়োজনে আসলে বরণ করে নিচ্ছেন। সবচেয়ে যে বড় কথাটি যে এই ভূখণ্ডে বা এই অঞ্চলে বিদ্যার যে বিদ্যা, সুর, গান, লয়, তাল বা যে কোনো ধরনের আসলে জ্ঞানের কথা বলা হোক না কেন, তার মূর্ত প্রতীক কিন্তু এই সরস্বতী দেবী। তিনি আসেন যতবারই মর্তে ততবার তিনি কিন্তু আসলে মানুষের মাঝে জ্ঞানের যে বিস্তার, যে শিক্ষার্থীরা যা মনে করেন যে তাদের আসলে এই জ্ঞানের যে ধারক যে দেবী, সেই দেবীর আসলে কাছে চাইলে তিনি আসলে পূর্ণ করবেন তাদের মনোবাঞ্ছনা। সরস্বতী দেবীকে আসলে সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজনে আসলে তার আরাধনা করা হবে। এবং এই আরাধনার শেষ পর্যায়ে আসলে রয়েছে আগামীকাল পর্যন্ত আসলে তার নানা ধরনের আচার উপাচারের মধ্য দিয়ে কিন্তু দেবীর এই যে আরাধনা, সেই আরাধনাটি শেষ হবে। সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার বিদ্যাপীঠেই আসলে এই উপাচারগুলো চলছে, এই আরাধনাটা চলছে। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন শফিকুল আলম। সাতিলা, চট্টগ্রামেও কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা। আমরা সকাল থেকে দেখেছি দূর দূরান্ত থেকে যারা পূজা করবেন, সরস্বতী পূজা করবেন, তারা কিন্তু এখানে আসছেন। আসলে সরস্বতীকে বলা হয়ে থাকে বিদ্যার দেবী, বিজ্ঞানের দেবী, জ্ঞানের দেবী। সেই জন্য কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছে। বিশেষ করে চট্টগ্রামে যেই কলেজগুলো রয়েছে, বিশেষ করে আইন কলেজ, উমরগান এমইএস কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা বলছেন যে আসলে এই দেবীর যদি আরাধনা করা হয়, প্রার্থনা করা হয়, তাহলে অধিক জ্ঞান লাভ করা যায়। চট্টগ্রামে কিন্তু প্রায় 30টির বেশি মণ্ডপে কিন্তু এই সরস্বতী পূজা চলছে। বিশেষ করে চট্টগ্রামে জেনসেন হল যেটি রয়েছে, এখানে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে কিন্তু এই সরস্বতী পূজা পালন করা হয় প্রতি বছর। এটা তো আপনাকে জানিয়ে রাখি, পুরো দিনে কিন্তু কয়েকটি ভাগে কিন্তু এই সরস্বতী পূজা হয়ে থাকে। প্রথমে কিন্তু অঞ্জলি দেওয়া হয়, পরে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়, বিশেষ করে কলা, নারকেল এবং আখ সহ বিভিন্ন প্রসাদ, যেগুলো যারা দর্শনার্থীরা আসবেন, পূজা দিতে আসবেন, তাদের কাছে
সেগুলো বিতরণ করা হবে। পাশাপাশি এরপরে সন্ধ্যার দিকে আরতি অর্থাৎ প্রার্থনা, সেই সময় কিন্তু দেবীর কাছে সবাই প্রার্থনা করবে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে সবাই কিন্তু এই প্রার্থনায় অংশ নেবেন সন্ধ্যার দিকে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি কিন্তু মোটামুটি বলা যায় এই সরস্বতী পূজা শুরু হয়ে গেছে। আজকে সারাদিনই কিন্তু চট্টগ্রামে যে বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে সেখানে উৎসব মুখর পরিবেশে এই সরস্বতী পূজা পালন করা হবে এবং এই উপলক্ষে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে প্রতিটি মণ্ডপে। তো ইমতিয়াজ, এইটাই ছিল আমার কাছে চট্টগ্রামের জ্যামশেন হল থেকে সরস্বতী পূজার সর্বশেষ তথ্য। দর্শক, সরস্বতী পূজার খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাতিলা শারমিন এবং চট্টগ্রাম থেকে শফিকুল আলম। চলে যাচ্ছে পরের খবরে। পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আশায় বুক বেঁধেছেন ফুলের রাজধানী যশোরের গদখালির ফুল চাষিরা। তারা জানান প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় গত বছর অনেকটাই মন্দা গেছে তাদের। তবে ব্যবসায়ীদের দাবি সামনের বাজারে ভালো দাম পাবেন চাষিরা। সেই সাথে বার্ষিক ৬০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রাও পূরণ হবে। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ফুলের এলাকা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষিরা প্রতি মৌসুমে ৭টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে স্বাধীনতা দিবস ও ইংরেজি নববর্ষের বেচাকেনা শেষ করেছেন তারা। তবে বেচাকেনায় সন্তুষ্ট নন চাষিরা। তাদের দাবি, সংসদ নির্বাচন ও আবহাওয়াগত সমস্যার কারণে উৎপাদন ও দাম দুটোই কম ছিল, যে কারণে এখনো লাভের মুখ দেখেননি তারা। তাই বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজারে ভালো দাম পাওয়ার আশা তাদের। এখন শেষ মুহূর্তে নানা পদ্ধতিতে মাঠে পর্যাপ্ত ফুল সংরক্ষণ করছেন তারা। বাজারে আসি, দেখাতে ফুল নিয়ে আসছি, বেচাকেনি করলাম, সামনে ইনশাল্লাহ দাম পাবো। গ্রহণ আর 12-14 ফেব্রুয়ারিতে। বাজার খুবই ভালো এবং এখন বাজার উঠতি। এবছর ফুলের দামটা তেমন পাই নাই। সামনে 3টা পর্ব আছে, সেই আশায় বুক বেঁধে আমরা যাতে ভালো দাম পাবো। গদখালির ফুলের পাইকারি ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে ফুলের বাজার ভালো। উৎসবের আগে ফুলের দাম আরো বাড়বে, ফলে চাষিরা লাভবান হতে পারবেন। আগে যে ভুটার দাম ছিল একটু কম, এখন একটু বাড়তি আসছে। সামনে যে অপশন আসছে এতে বাড়বে দাম। 21 ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারি আসছে, আমরা এতে পোষাই নেবো ইনশাল্লাহ। গোলাপ 700-600, তারপরে মনে করেন 750 বিক্রি আসছে। তবে সামনে যে 14 ফেব্রুয়ারি, তারপরে 21 ফেব্রুয়ারি আসছে, আমরা আছে আরো বেশি লাভবান হব। আর ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির এই নেতা জানালেন, নানা সমস্যা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে 3 উৎসবের বাজার ধরতে প্রস্তুত তারা। যদি বৈরী কোনো আবহাওয়া সৃষ্টি না হয় তাহলে আমরা আশা করছি যে প্রায় 60 কোটি টাকার ফুল এই অঞ্চল থেকে এবছর বিক্রি হবে। বর্তমানে এই এলাকার 6000 কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রডস্টিক সহ 11 ধরনের ফুল উৎপাদন করছেন। সময় সংবাদ, যশোর। গত 2 বছরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে 7টি বাঘ শাবক। সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমলেও পার্কে বাঘ শাবক জন্ম নেয় খুশি সংশ্লিষ্টরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পার্কে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে মত তাদের। সাফারি পার্ক থেকে ফিরে কেফায়েত শাকিলের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন মঞ্জুর রহমান। মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত বাঘ শাবকটি করছে মায়ের সর্বোচ্চ অনুকরণ। মাংস খেতে না পারলেও মায়ের খাবারে ভাগ বসানোর চেষ্টা 2.5 মাস বয়সী এই শাবকের। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে আনা একটি বাঘিনীর গর্ভে গত 31 অক্টোবর জন্ম নিয়েছিল 3টি শাবক, যার 2টি ছিল মৃত, তবে অন্যটি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। জন্মের পর নিরাপত্তার স্বার্থে প্রকাশ না করা হলেও শঙ্কা কেটে যাওয়ায় সম্প্রতি এ তথ্য জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। এর আগে আগস্টে অপর বাঘিনীর গর্ভে জন্মেছিল 3টি শাবক। এই বাচ্চাগুলি আমাদের পার্ক কর্তৃপক্ষের সকল স্টাফের মাঝে একটা আনন্দের বার্তা বয়ে দিয়েছে। তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো রাখি, আর হলেও তার খাওয়া দাওয়ার ব্যাপারে এটা মা নিজের মায়ের বুকের দুধ খায়, আর যখন মাকে মাংস দেওয়া হয় তখন ওখান থেকে সে হাড় ধরে সে ছাটে। ওরা খেলতে গিয়ে কিছু স্ক্র্যাচিং হয় আর প্যারাসাইটিক কিছু প্রবলেম হয়, এই সমস্যাগুলো হয়। বড় ধরনের কোনো প্রবলেম আমরা এখনো পর্যন্ত ফেস করি নাই।
1 বছর বয়স হলে বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার কথা জানালো পার্ক কর্তৃপক্ষ। সরকারি সহায়তা পেলে প্রতি বছর দেশবাসীকে এমন উপহার দেওয়া সম্ভব বলে দাবি এই কর্মকর্তার। বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর এবং সুস্থ সবল আছে। আলাদা মিনি বেষ্টনীতে রাখা হয়েছে, তবে আরো আমাদের মিনি বেষ্টনী করা প্রয়োজন। 2013 সালে আফ্রিকা থেকে আনা 6টি বাঘ ছাড়া হয় এই পার্কে। এখানে জন্ম নেয়া 60টি শাবক সহ পার্কে এখন বাঘের সংখ্যা 13টি। গত বছরে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিয়েছে 4টি বাঘের বাচ্চা, যা নতুন করে আলোর মুখ দেখাচ্ছে বাংলাদেশের সাফারি জগতে। প্রাণীবিদরা বলছেন, যথাযথ পরিবেশ পেলে বাংলাদেশের প্রাণী জগৎ হতে পারে বিশ্বে মাইলফলক। কেফায়েত শাকিল, সময় সংবাদ, গাজীপুর। কবি আল মাহমুদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। ধানমন্ডির শঙ্করে ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, কিডনি, হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে শুক্রবার বিকেলে কবি আল মাহমুদকে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় বাংলা সাহিত্যের অন্যতম এই কবিকে। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তার। নিউমোনিয়া সহ শারীরিক অন্য সব উপসর্গ পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলাদা আলাদাভাবেই হচ্ছে বিশ্ব ইজতেমা। আখিরে মোনাজাত হবে দুবার। টঙ্গীর তুরাগ তীরে চলছে জোর প্রস্তুতি। নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা। অভিন্ন 54 নদীর পানি বন্টন নিয়ে আন্তরিক ভারত। নয়াদিল্লি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী, মিলেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তার আশ্বাস। এখনো উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। চলতি মেয়াদে জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ, আশা প্রতিমন্ত্রীর। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং। আগের বারের ভুল এড়াতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এবং সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে বর্ণিল আয়োজন। বিদ্যা ও জ্ঞান লাভের আশায় দেবীর চরণে প্রণাম জানাবেন ভক্তরা। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।